আমরা এবার বিপণন মিশ্রণের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিপণন মিশ্রণে বিপণন মিশ্রের ভাবনার ক্ষেত্রে, বর্ণনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো প্রভাব বিস্তার করে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করছি। পণ্যের প্রকৃতি, অর্থাৎ পণ্যের প্রকৃতি, এটা কি ভোগ্যপণ্য না শিল্পপণ্য, সেটা খুব গুরুত্বপূর্ণ। পণ্যের প্রকৃতির উপর নির্ভর করেই আমরা বিপণন মিশ্রণ, পণ্যের প্রকৃতি বিপণন মিশ্রণের উপরে প্রভাব বিস্তার করে থাকেন। অর্থাৎ এরপরে হচ্ছে পণ্যের মান, পণ্যের মানটা কেমন, পণ্যের মান, কার্যকারিতা, গুণাগুণ, বৈশিষ্ট্য অনুযায়ী ইত্যাদি বৈশিষ্ট্য অনুযায়ী বিপণন মিশ্রণ ভাবনাটা করা হয়ে থাকে। বাজারের অবস্থান, বাজার বলতে অর্থাৎ মার্কেটিংয়ের ভাষায় বাজার বলতে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতা ভোক্তাদেরকে বোঝানো হয়ে থাকে। তাহলে সেই তাদের অবস্থানটা কোথায়? অর্থাৎ বাংলাদেশ যদি গার্মেন্টসের পোশাক রপ্তানি করে জার্মানি এবং ইউএসের কাছে বা ক্যানাডার কাছে, তাহলে ক্যানাডায় এই পণ্যের ব্যবহার করে যারা, সেই ক্রেতা ভোক্তাদের অবস্থানটা ওয়ার্ল্ডের কোথায় কোথায়, সেটা বিবেচনা করেই কিন্তু বাংলাদেশ কী করবে, তার পোশাক রপ্তানি করবেন দেশের বাইরে। কিন্তু ঠিকই নাইজেরিয়া বাংলাদেশে পোশাক ক্রয় করেন না, কাজেই অর্থাৎ বাংলাদেশি পোশাকের ক্রেতা নাইজেরিয়াতে নেই। তাহলে দেখতে হবে বাংলাদেশি পোশাকের ক্রেতা ওয়ার্ল্ডের কোথায় চাহিদা রয়েছেন, এবং সেই ক্রেতাদের সেই অবস্থানকে আমরা বলতে পারি বাজার অবস্থান। অর্থাৎ এটাকে যদি একটু এভাবে আমরা বলতে পারি যে ক্রেতাদের অবস্থান, সেটা হতে পারে গ্রামের ক্ষেত্রে আমরা গ্রাম, আমরা জানি যে গ্রামে সাধারণত একটা পণ্য পৌঁছানোর জন্য রেডিওতে বিজ্ঞাপনের মাধ্যমেই মানুষ গ্রামে পণ্য সম্পর্কে বিজ্ঞাপন পেয়ে থাকেন। টেলিভিশন, ইলেকট্রনিক্স, বিলবোর্ড, পরিবহন বিজ্ঞাপন ইত্যাদি। অর্থাৎ বাজারে অবস্থান, তাহলে এই অবস্থানের উপর প্রেক্ষিতেই একজন বিপণনকারী তার বিপণন কার্যক্রম বা প্রসার কার্যক্রম পরিচালিত করে থাকেন। অর্থাৎ মিশ্রণের এই বিষয়গুলো বিপণন মিশ্রণে একটা প্রভাব ফেলেন। পণ্যের জীবনচক্র, আমরা জানি সেই ম্যালথাসের জীবনচক্রের কথা আমরা বিজ্ঞান পড়তে যে জেনেছি, ঠিক পণ্যেরও একটা জীবনচক্র রয়েছেন। অর্থাৎ একজন পণ্যটি আইডিয়াটা বা বাজারে আসা থেকে শুরু করে তার বাজারে টিকে থাকা পর্যন্ত সেই যে ধাপ, যে পদ্ধতি, যে প্রক্রিয়া, মানে যে স্টেজ পার হয়ে তাকে আসতে হয়, তাকে আমরা পণ্যের জীবনচক্র আমরা বলে থাকি। পণ্যের জীবনচক্র আমরা বলতে পারি যে সেই প্রধানত 4টি: সূচনা স্তর, প্রবৃদ্ধি স্তর, পতন স্তর এর কথা আমরা জানি। অর্থাৎ যদি ব্যাপক, আমরা জানি যে সেই সূচনা স্তরে পণ্যটি সম্পর্কে মানুষকে অবহিত করতে হয়, এই জন্য ব্যাপক প্রসার কার্যক্রম চালাতে হয়। তারপরে হচ্ছে সূচনা স্তরের পরে প্রবৃদ্ধি স্তরে এই পণ্যটির মান উন্নয়নের দিকে বেশি দৃষ্টিপাত করতে হয়। তারপরে হচ্ছে যে পরবর্তীতে প্রবৃদ্ধি এবং পতন স্তরেও আমরা দেখে থাকি ভিন্ন ভিন্ন বিপণন কৌশল গ্রহণ করে থাকেন একজন বিপণনকারী। তাহলে পণ্যের এই জীবনচক্রটা অনুধাবন করাটাও বিপণন মিশ্রণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মধ্যস্থকারবারির প্রভাব, অর্থাৎ বন্টন প্রক্রিয়ার কথা আমরা আলোচনা করছিলাম একটু আগে। অর্থাৎ সেই বন্টন প্রক্রিয়া প্রত্যক্ষ বন্টন প্রক্রিয়া বা পরোক্ষ বন্টন প্রক্রিয়া, অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ মধ্যস্থ কারবারির প্রভাবটা কেমন? প্রত্যক্ষ বন্টন প্রক্রিয়াতে মধ্যস্থ কারবারির প্রভাব থাকে না, অর্থাৎ মধ্যস্থ কারবারির সংখ্যাটা কম থাকে, এবং পরোক্ষ বন্টন প্রণালীতে মধ্যস্থ কারবারির সংখ্যাটা বেশি থাকে। তাহলে এই মধ্যস্থ কারবারিতে প্রভাব খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ সংখ্যা বেশি হলে ব্যয় বৃদ্ধি পায়, এবং আমরা যেটা জানি যে মধ্যস্থ অর্থাৎ এবং পণ্যের মূল্যও বৃদ্ধি পায়। অর্থাৎ মধ্যস্থ কারবারির সংখ্যাটা বেশি হলে বন্টনে ব্যয়টা বেশি হয় এবং বন্টনের ব্যয় বেশি হয় আমরা জানি। এবং ব্যয় বেশি হলে কোনো একটা পণ্য যদি ডিস্ট্রিবিউশনে ব্যয় বেশি হয়, তাহলে ওই পণ্যটির দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। আবার যদি মধ্যস্থ কারবারির প্রভাব কম থাকে, তাহলে কি হয় যে ডিস্ট্রিবিউশন করতে ব্যয় কম হয় এবং পণ্যের মূল্য একটা রিজনেবল প্রাইসের মধ্যে পণ্যের মূল্য রাখা সম্ভব হয়ে থাকেন, এবং যত উৎপাদন খরচ বা ডিস্ট্রিবিউশন খরচ যত কমিয়ে আনা যাবে, ততই লাভবান হবে, ক্রেতাও লাভবান হবে এবং বিক্রেতাও লাভবান হবে, লাভ বৃদ্ধি পাবে এবং রেভিনিউ বেশি আসবে। এটাই নিয়ম, লাভ বেশি হবে। অর্থাৎ ভোক্তার ক্রয় আচরণটা কেমন, ওই পণ্যের প্রতি ভোক্তার পজিটিভ ক্রয় আচরণ বা নেগেটিভ ক্রয় আচরণ, এবং এটার উপর বিপণন মিশ্রণ ভাবনাটা প্রভাব বিস্তার করে থাকেন। অর্থাৎ ভোক্তাদের পছন্দ, অপছন্দ, রুচি, শিক্ষা, আয়, পেশা, ক্রয় অভ্যাস
এবং কম আয় সম্পন্ন ভোক্তা বা ক্রেতা বা বেশি আয় সম্পন্ন ভোক্তা বা ক্রেতা। এটা খুব গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের সুনাম খুবই ইম্পর্ট্যান্ট। আমরা জানি যে পিজা হাট অথবা কুপার্স বা এরকম ওয়ার্ল্ডের যত বিখ্যাত সব ম্যাকডোনাল্ডস, হেলভেশিয়া এবং ওয়ার্ল্ডের যত বিখ্যাত সব খাবারের দোকান রয়েছেন বা সেবা রয়েছেন, এবং তাদের সুনামের কারণেই কিন্তু তাদের সুনামটা কেমন সেটা বিপণন মিশ্রণের ক্ষেত্রে খুব বিবেচনা করতে হয়। বিশেষ পণ্যের সুনাম সৃষ্টি হলে, যেমন আমরা জানি যে সোনি এক্সপেরিয়া বা সোনি ব্রাভিয়ার টিভির কথা আমরা জানি, তার ডিমান্ড খুব বেশি এবং তার সুনামের কারণেই কিন্তু বাজারজাতকরণ মিশ্রণ ভিন্ন ভিন্ন কৌশল গ্রহণ করা হয়ে থাকে। অথবা আমরা বলতে পারি লজিটেক মাউস বা ক্যামেরা, যদিও খুব বিখ্যাত ব্র্যান্ড লজিটেক বোধহয় আমি যতটুকু জানি সুইজারল্যান্ডের ব্র্যান্ড। তাহলে সুইজারল্যান্ডের এই পণ্যটির আমি যে ক্যামেরা দিয়ে ওয়েবক্যাম দিয়ে আমার ভিডিওটা ধারণ করছি এবং সেটাও লজিটেকের ওয়েবক্যাম থেকে, অর্থাৎ মেড ইন সুইজারল্যান্ড। তাহলে এই পণ্যটির সুনাম আছে বিধায়ী বিপণন মিশ্রণ, এই কোম্পানি বিপণন মিশ্রণ প্রক্রিয়াটাও ভিন্ন ভিন্ন কৌশল গ্রহণ করবেন। এবং পণ্যের একক প্রতি মূল্য, অর্থাৎ পণ্যের একক প্রতি মূল্যটা কেমন, যদি আমরা যেটা বলবো যে যদি পণ্যের একক প্রতি মূল্য বেশি হয়ে থাকে তাহলে বলা যায় যে প্রত্যক্ষ বণ্টন প্রণালী ব্যবহার করা হয়ে থাকে, এবং পরোক্ষ কম হয়ে থাকলে পরোক্ষ বণ্টন প্রণালী ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এটাকে যদি আমরা এভাবে বলি যে একক প্রতি পণ্যের মূল্য বেশি হলে ক্ষুদ্র বণ্টন প্রণালী বা ক্ষুদ্র বণ্টন প্রণালী বা সরাসরি ব্যক্তি বিক্রয় বা পার্সোনাল সেলিংস অবলম্বন করা যেতে পারে, পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ একজন বিক্রেতা বা একজন বিপণনকারী সরাসরি ক্রেতাদের কাছে পণ্যটি পৌঁছাবে, এবং মূল্য যদি কম হয় পণ্যের, যেমন একটা সাবানের মূল্য 27 টাকা বা 30 টাকা, তাহলে একটা ক্রিমের মূল্য 100 টাকা, তাহলে কি হয় যে মূল্য কম হওয়ার কারণে এটা বৃহৎ বণ্টন প্রণালী ব্যবহৃত হবে বা দীর্ঘ বণ্টন প্রণালী আমরা যেটাকে বলি। তাহলে সেক্ষেত্রে প্রসার কার্যক্রমের ক্ষেত্রে বিজ্ঞাপনের মাধ্যমে সেটা লাভবান হবে একজন বিপণনকারী এই প্রসার কার্যক্রমের মাধ্যমে। তাহলে এই ভাবনাগুলো বিপণন মিশ্রণে প্রভাব বিস্তার করে, যেটা আমাদের এই আলোচনা থেকে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়টি সম্পর্কে অবগত হবে। এরপরে আমরা একটু দেখি যে আমরা যে কথাগুলো বলছিলাম যে পণ্যের প্রকৃতি, তারপরে হচ্ছে বিপণন মিশ্রণে প্রভাব বিস্তারকারী উপাদান, এটাকে আমরা একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করছি। যে টাইপ অফ প্রোডাক্ট, কনজিউমার প্রোডাক্ট অথবা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, আমরা যেটা বলছিলাম ভোগ্যপণ্য, শিল্পপণ্য। কনজিউমার প্রোডাক্টের ক্ষেত্রে কনভিনিয়েন্স গুডস, শপিং গুডস, স্পেশালিটি গুডস এবং আনসল্ড গুডস, যেটাকে আমরা অযাচিত পণ্য বলে থাকি। আর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা র ম্যাটেরিয়ালস, তারপরে ফেব্রিকেটিং পার্টস অ্যান্ড ম্যাটেরিয়ালস, ইনস্টলেশন, অ্যাক্সেসরি, ইকুইপমেন্ট এবং অপারেটিং সাপ্লাইস। পণ্যের মানের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কসমেটিক, ফ্রেশ অ্যারোমা ব্র্যান্ডের নাম আমরা সবাই জানি। তাহলে এই পণ্যের মানের ক্ষেত্রেই আসলে এটা কতটা মানুষের কাছে গুরুত্বপূর্ণ, বাজারে অবস্থানটা কেমন, অর্থাৎ যদি গ্রামে ক্রেতাদের অবস্থান কি গ্রামে না শহরে সেটা বোঝানো হচ্ছে, চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে। পণ্যের গ্রোথ, জীবনচক্র, আমরা যেটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করলাম, সেই সূচনা স্তর, প্রবৃদ্ধি স্তর, পূর্ণতা স্তর এবং পতন স্তর, এবং সেই পতন স্তরে বিক্রয় এবং সেই বিক্রয়ের মানে বিক্রয় এবং আয়ের সেই হিসেবটা দেখানো হচ্ছে। মধ্যস্থ কারবারি, আমরা বলছিলাম যে মধ্যস্থ কারবারি যদি স্বল্প বণ্টন প্রণালী হয় বা ক্ষুদ্র বণ্টন প্রণালী হয়, তাহলে আমরা মধ্যস্থ কারবারির প্রভাব কম থাকে তাহলে সেই ক্ষুদ্র বণ্টন প্রণালী ব্যবহার করা হবে। মধ্যস্থ কারবারির প্রভাব বেশি থাকে তাহলে সেই বৃহৎ বণ্টন প্রণালী ব্যবহার করা হবে বা দীর্ঘ বণ্টন প্রণালী ব্যবহার করা হবে। তাহলে আমরা সরাসরি প্রডিউসার থেকে কাস্টমারের কাছে পৌঁছাবে না রিটেইলের মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছাবে, বা প্রডিউসারের কাছ থেকে ডিস্ট্রিবিউটর ডিলার হয়ে কাস্টমারের কাছে পৌঁছাবে। বিজনেস সেগমেন্ট 1 অর্থাৎ সেলস ফোকাস শুধু এটা কিভাবে আসবে, তাহলে এই কনজিউমার সেগমেন্ট 1 আমরা কি এই প্রক্রিয়াটা ব্যবহার করব না সেগমেন্ট 2 ব্যবহার করব না বিজনেস সেগমেন্ট 1 বা বিজনেস সেগমেন্ট 2 ব্যবহার করব,
সেটা বোঝাচ্ছে ক্যাটালগস, টেলিফোন, ইন্টারনেট, যাই হোক একটা মানে কোনো একটা পণ্যের একটা হিসেব দেখানো হচ্ছে, মধ্যস্থ কারবারের প্রভাবটা কেমন এবং ভোক্তার আচরণটা কেমন, ভোক্তা কি খুব পজিটিভ আচরণ করছেন না নেগেটিভ আচরণ করছেন, অর্থাৎ এটা হচ্ছে কনজিউমার বিহেভিয়ার, ইম্পর্টেন্স অ্যান্ড বেনিফিটস অফ কনজিউমার প্রফিটিং। কনজিউমারের প্রফিট এই বিহেভিয়ারটার উপর ডিপেন্ডস করছেন, মানে কনজিউমারের প্রোফাইলিং, কনজিউমারের প্রোফাইলের উপর ডিপেন্ড করছেন তাদের ইম্পর্টেন্স এবং বেনিফিটসগুলো। যেমন আমরা দেখি যে খুব খেটে খাওয়া মানুষ যারা, তারা পোশাক আশাক কেনে সেই নিউ মার্কেট থেকে বা গাউসিয়া মার্কেট থেকে বা চাঁদনি চক মার্কেট থেকে বা নিউ সুপার মার্কেট থেকে, কিন্তু খুব ধনাঢ্য ব্যক্তিরা ক্রয় করতে যান সেই যমুনা ফিউচার পার্কে বা সেই সব ডিপার্টমেন্টাল স্টোরগুলো থেকে পণ্য ক্রয় করেন, অথবা সেই বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে। তাহলে আসলে ওই ক্রেতাদের মানে প্রোফাইলিং কেমন, ক্রেতাদের জীবনের স্ট্যাটাস, তাদের জীবনধারাটা কেমন, তাদের আয় কেমন, এই সব কিছুর উপর নির্ভর করবে ভোক্তাদের আচরণ। প্রতিষ্ঠানের সুনাম, আমরা অ্যাপেলের কথা বলছিলাম, আমরা অ্যাপেলের ব্র্যান্ডের ব্যাখ্যা দিচ্ছিলাম, তাহলে আমরা জানি যে অ্যাপেল কতটা ডিম্যান্ডেবল এবং কতটা সুনাম রয়েছেন সারা বিশ্বব্যাপী। পণ্যের একক প্রতি মূল্য যদি বেশি হয়ে থাকে তাহলে স্বল্প বন্টন প্রণালী, এবং একক প্রতি মূল্য যদি কম হয়ে থাকে তাহলে দীর্ঘ বন্টন প্রণালী ব্যবহার করা হয়ে থাকে, এবং সেটা দেখানো হচ্ছে। এরপরে আমরা ভোক্তাদের বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখার কারণ, ভোক্তাদের বিপণন মিশ্রণে আমরা আরেকটু দেখে যাই যে ভোক্তাদের বিপণন মিশ্রণে কেন্দ্রবিন্দুতে রাখার কারণ, অর্থাৎ বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে ভোক্তা, অর্থাৎ আমরা যে পণ্য গুণাগুণ বা পণ্য সংক্রান্ত ধারণা পাচ্ছি কাদের জন্য, ক্রেতাদের জন্য। পণ্যের সেই বৈচিত্র্যের কথা বলছিলাম, পণ্যের তারপরে হচ্ছে পণ্যের মানের কথা বলছিলাম, এবং মূল্য সংক্রান্ত সেটাও ক্রেতাদের জন্য, এবং বন্টন সেটাও ক্রেতাদের জন্য, এবং প্রসার এটাও ক্রেতাদের জন্য। সব কিছুর মূলেই ক্রেতা। আমরা যদি এটাকে খুব বিস্তারিতভাবে না দেখেও খুব স্বল্পভাবে বলি, অল্প কথায় বলি, তা আমরা রোলেক্স ব্র্যান্ডের নান্দনিক ঘড়ির কথা বলতে পারি। রোলেক্স, রাডো, এই ধরনের ঘড়িগুলো গুণ অর্থাৎ মান, খুব উচ্চ মান সম্পন্ন। মূল্যের কথা বলতে পারি যে সেই ডাভ সাবান, পন্ডস, তারপরে লাক্স, ক্লিন ক্লিয়ার, তারপরে হচ্ছেন এই পণ্যগুলো, ভ্যাজলিন, এগুলো হচ্ছে খুব রিজনেবল প্রাইসের মধ্যে এবং উচ্চ মানসম্পন্ন। আমরা বলতে পারি যে মান এবং রিজনেবলের মূল্যের দিক থেকে আমরা এটা বিবেচনা করব। বন্টন অর্থাৎ ওই পণ্য বা সেবাটি পৃথিবীর কোন অঞ্চলে মানুষ ব্যবহার করবেন, তো ক্রেতাদের অবস্থান এটা খুব ইম্পর্ট্যান্ট, এবং সেই অনুযায়ী ডিস্ট্রিবিউশন চ্যানেল ভাবা হয় এবং প্রসার এবং পণ্যটি সম্পর্কে ক্রেতাদেরকে অবহিত করার। কিন্তু সব কিছুর মূলেই হচ্ছে ক্রেতা বা ভোক্তা। তাহলে ক্রেতা ভোক্তাই হচ্ছে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে, এবং সেটা আমরা একটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করছি। আমাদের আলোচনার একেবারে শেষ দিকে আমরা একক কাজ আমরা বলবো যে 4P, মার্কেটিং মিক্স, বিপণন, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, অর্থাৎ সেই 4P এর সংমিশ্রণে বিপণন মিশ্রণ ব্যাখ্যা করো। অবশ্যই আমরা এটা ব্যাখ্যা করতে পারবো। আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অ্যান্সারটি এটা ব্যাখ্যা করে সেটা আমাকে ইমেইলের মাধ্যমে অথবা গুগল ড্রাইভ শেয়ার করে আমাকে পাঠাবে। আমি এটা দেখে তোমাদের এটা মন্তব্য করব বা মূল্যায়ন করব। এরপরে হচ্ছে দলীয় কাজ। আমরা কয়েকজন শিক্ষার্থী বন্ধু মিলে দলীয় কাজে অংশগ্রহণ করতে পারো। সেক্ষেত্রে আমার এখানে দলীয় কাজে একটা প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হচ্ছে। বিপণন মিশ্রণ হচ্ছে কতগুলো নিয়ন্ত্রণযোগ্য উপাদানের সমষ্টি, ব্যাখ্যা করো। অর্থাৎ বিপণন মিশ্রণে সেই উপাদানগুলো সম্পর্কে আমাদের ধারণা রয়েছে 4টা উপাদান, এবং 4টা উপাদান নিয়ন্ত্রণযোগ্য উপাদানের সমষ্টি, এবং সেটা আমরা ব্যাখ্যা করব। তারপরে হচ্ছে মূল্যায়ন। মূল্যায়ন হচ্ছে আমরা আসলে এতক্ষণ ধরে যা কিছু পড়লাম, যা কিছু পাঠ গ্রহণ করলাম, এবং সেটা আমরা মূল্যায়ন করার চেষ্টা করছি। বিপণন মিশ্রণ কি, অবশ্যই আমরা এটা ব্যাখ্যা করতে পারবো বা সংজ্ঞায়িত করতে পারবো। বিপণন মিশ্রণের উপাদানগুলো সম্পর্কে আমরা জেনেছি এবং বর্ণনা করতে পারবো। বিপণন মিশ্রণের প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর বর্ণনা করতে পারবো, এবং ভোক্তারা কেন বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয় তাও ব্যাখ্যা করতে আমরা পারবো। বাড়ির কাজ থাকবে প্রিয় বন্ধুদের। জনি ফার্মাসিউটিক্যালস এর ঔষধ ফ্যাক্টরি ঢাকায় অবস্থিত। এই প্রতিষ্ঠানের উৎপাদিত ঔষধের চাহিদা সারা দেশব্যাপী।
সারা দেশের চাহিদা মেটানোর জন্য প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ শহরগুলোতে 50টি ডিপো স্থাপন করেছে। ফলে বিভিন্ন এলাকার পাইকার ও খুচরা বিক্রেতাদের কাছে প্রতিষ্ঠানটি অর্ডার মোতাবেক সহজেই ঔষধ পৌঁছাতে পারে। এর ফলে তাদের বিক্রয়ের পরিমাণ কাঙ্ক্ষিত মাত্রায় বজায় রাখা সম্ভবপর হচ্ছে। তাহলে এখন বিপণন মিশ্রণ কি? বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে ভোক্তার অবস্থান ব্যাখ্যা করো। উল্লেখিত উদ্দীপকে প্রতিষ্ঠানটি কোন ধরনের ভোগ্য পণ্য বিক্রয় করে থাকে ব্যাখ্যা করো। এবং উল্লেখিত উদ্দীপকে কাঙ্ক্ষিত বিক্রয় অর্জনের মূল কারণ কি বলে তুমি মনে করো? বিপণন মিশ্রণের উপাদান উল্লেখপূর্বক তোমার মতামত বিশ্লেষণ করো। তাহলে আশা করছি বাড়ির কাজটি থাকবে এবং শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রায়োগিক এবং উচ্চতর দক্ষতার এই প্রশ্নগুলো সমাধান করে এবং আমাকে অবহিত করবে। আমরা আবার একটু বলি যে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে এটা পারবো, কিন্তু গতে বলা হচ্ছে উল্লেখিত উদ্দীপকে প্রতিষ্ঠানটি কোন ধরনের ভোগ্যপণ্য বিক্রয় করে থাকেন। এটা যদি আজকের আলোচনার একটু বাইরে, বা আমরা যদি এখানে উদ্দীপকটা একটু দেখি যে ফার্মাসিউটিক্যালস, এটা আসলে কোন ধরনের ভোগ্যপণ্য? ভোগ্যপণ্যে অনেকগুলো জরুরি পণ্য, তারপরে বিভিন্ন ধরনের মানে অযাচিত পণ্য, তারপরে হচ্ছে প্রয়োজনীয় পণ্য, তাহলে বিভিন্ন ধরনের পণ্য আমরা পড়েছি। তাহলে এই বিষয়টা যদি তোমরা জানো তাহলে উত্তর দিবে, আর না জানলে এখানে এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর না দিলেও কোনো অসুবিধা নেই। কারণ ওই অংশটা আমরা এখনও আলোচনা করিনি। যখন আমরা ওটা আলোচনা করব তখন তোমরা এই গয়ের উত্তরটি তোমরা তখন পারবে। তো যাই হোক, ঘয়ের উত্তরটি তোমরা অবশ্যই দিবে, যেটাকে আমরা উচ্চতর দক্ষতা বলছি। উল্লেখিত উদ্দীপকে কাঙ্ক্ষিত বিক্রয় অর্জনের মূল কারণ কি বলে তুমি মনে করো, এবং বিপণনে মিশ্রণের উপাদান উল্লেখপূর্বক তোমার মতামত বিশ্লেষণ করো। অবশ্যই আমরা এখানে বিপণন মিশ্রণের সেই কোন উপাদানটির কথা বলা হচ্ছে সেটি আমরা, এই 4টি উপাদানের মধ্যে কোন উপাদানের কথা বলা হচ্ছে সেটি আমরা অবশ্যই ব্যাখ্যা করতে পারবো বা সেটাকে আইডেন্টিফাই করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুদের, এই দীর্ঘ লেসন, অর্থাৎ আমরা যখন এই ভিডিওটা ইউটিউবে পোস্ট করব তখন এই মূল লেসনটি কয়েকটা ভাগে ভাগ করে পোস্ট করব। তো আশা করছি তোমরা প্রতিটি অংশ তোমরা ভালোভাবে দেখবে এবং তোমার বন্ধুদের নিকট শেয়ার করবে, যাতে এই বিপণন মিশ্রণ বিষয়ে তোমরা একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে। এবং আমি এতটুকুই বলার যে তোমরা যখন বিবিএ পড়বে, এমবিএ পড়বে, তখন তোমাদের এই বিপণন মিশ্রণ বারবার, মার্কেটিং মিক্স তোমাদের বারবার পড়তে হবে। তখন এখন যদি তোমরা এই বিষয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে তোমাদের যদি এখন এটা প্রস্তুতি ভালো থাকে, তাহলে ভবিষ্যতে যতবার তোমরা বিজনেস স্টাডিজ পড়বে, ব্যবসা বিষয়ে পিএইচডি করবে, এমফিল করবে, তখন এই কনসেপ্টটা ক্লিয়ার হলে তখন তোমাদের জন্য এটা সহায়ক হবে। এবং এইচএসসি পরীক্ষায়ও এটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুদের জন্য, কারণ তাদের সিলেবাসটা কমিয়ে দেওয়া হয়েছে, যে কারণে এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনাটা খুব বেশি বেড়ে গেছে। এবং ফার্স্ট ইয়ারের বন্ধুরাও তোমরাও খুব ভালো করে এই লেসনটি পড়বে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে, এবং এতটুকুই বলার, আমরা প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ লেসনগুলি আমাদের এই চ্যানেলে সাজানো থাকবে। তোমরা নিয়মিত অনুশীলন করে যাও এবং তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করে যাও। তোমরা আবার ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ হাফেজ।